আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতিতে সুকুকের গুরুত্ব ও সম্ভাবনা। সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাব্বত হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এছাড়া উপস্থিত আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজর অ্যান্ড অডিটর ও জামিয়া ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার সহকারী মুফতি ইলিয়াস হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ডক্টর মোহাব্বত হোসেন, আপনার কাছে জানতে চাই বিশ্বময় সুকুক মার্কেটের বর্তমান অবস্থা কি এবং বাংলাদেশে কবে এবং কখন থেকে এই সুকুকটা শুরু হয়েছে? আপনারা জানেন ইসলামিক ফাইন্যান্স গ্লোবালি গ্রো করছে। এই মুহূর্তে ইসলামিক ফাইন্যান্সের স্টেক হচ্ছে 4.9 USD ট্রিলিয়ন, আউট অফ উইচ সুকুকের অবস্থান হচ্ছে 17.5%, যেটা ইমিডিয়েট আগের বছরে ছিল 17%। তবে গ্লোবালি ইসলামিক ফাইন্যান্স যেমন বাড়ছে এবং সুকুকের স্টেকও বাড়ছে, এবং সেখানে সুকুকের আউট অফ ইসলামিক ফাইন্যান্স সুকুকের অবস্থান হচ্ছে কিন্তু দ্বিতীয়। প্রথম হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের স্টেক, সেকেন্ড অবস্থানে আছে হলো সুকুক। তো গ্লোবালি ইসলামিক ফাইন্যান্স যেমন গ্রো করছে র্যাপিডলি, অ্যাট দ্য সেম টাইম সুকুক মার্কেটটাও গ্রো করছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা সুকুকটা ইনিশিয়েটিভ করতে পেরেছি। আমাদের সুকুকটা শুরু হয়েছে গভর্নমেন্ট সুকুক দিয়ে, যেটাকে আমরা বলি বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক। সেই সুকুকটা আমরা শুরু করেছি 2020 সালে শেষে, এবং কর্পোরেট সুকুকটা আমরা শুরু করি 2021 সালে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেটে উভয় সুকুকই, কর্পোরেট সুকুক এবং গভর্নমেন্ট সুকুক চলছে, এবং অল ওভার দ্য গ্লোব এই সুকুক মার্কেটটা বেসিক্যালি গ্রো করতে গেলে সভারেন সুকুক বা গভর্নমেন্ট সুকুক দিয়ে আসতে হয়। আমাদের দেশেও এর ব্যতিক্রম নাই। আমাদের গভর্নমেন্ট সুকুক দিয়ে আমরা শুরু করেছি, এবং বাই দিস টাইম আমরা অলরেডি 6টা গভর্নমেন্ট সুকুক ইস্যু করা হয়েছে এবং সবগুলো সাকসেসফুলি রান হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের 2টি কর্পোরেট সুকুকও মার্কেটে এখন অপারেটেড হচ্ছে। মুফতি ইলিয়াস হুসাইন, আপনার কাছে জানতে চাই সুকুকটা আসলে কি এবং সুকুক আর প্রচলিত বন্ডের মধ্যে পার্থক্যটা কি, আর মানুষ কেন এই বন্ডের বিপরীতে সুকুককে বেছে নেবে, এই বিষয়টা একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। মৌলিকভাবে সুকুক এবং বন্ড দুটি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তবে দুটির মাঝে বড় ধরনের পার্থক্য আছে। সুকুক হলো শরিয়া বেসড একটি টুল, আর বন্ড এটা শরিয়া বেসড না। মৌলিকভাবে আপনি যখন কোনো বন্ড কিনছেন, তখন বন্ড যারা ইস্যু করছে তাদেরকে আপনি ঋণ দিচ্ছেন, অর্থাৎ বন্ড হলো এক ধরনের ঋণপত্র, ঋণের একটা সার্টিফিকেট, এবং এর বিপরীতে ফিক্সড একটা রিটার্ন আপনি পাচ্ছেন, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি বা সুদ বলে থাকি। পক্ষান্তরে আপনি যখন সুকুক কিনছেন, তখন মৌলিকভাবে আপনি একটি সম্পদের অবিভক্ত মালিকানা কিনছেন। সুতরাং সুকুকের মধ্যে বিনিয়োগ করার দ্বারা আপনি মৌলিকভাবে একটি রিয়েল অ্যাসেটের মালিক হচ্ছেন, এবং সেই রিয়েল অ্যাসেটকে ভাড়া প্রদানের মাধ্যমে বা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার মাধ্যমে যেই রিটার্ন আসবে বা যে মুনাফা আসবে, সেটা আপনি শরীয়তসম্মতভাবে গ্রহণ করছেন। সুতরাং সুদ এবং মুনাফা এই দুইটার মাঝে যেমন পার্থক্য আছে, সুদ ইসলামে হারাম, পক্ষান্তরে মুনাফা যেটা রিয়েল অ্যাসেটের উপর ভিত্তি করে ভাড়া আকারে আসবে অথবা প্রফিট লস শেয়ারিংয়ের উপর ভিত্তি করে ব্যবসার মুনাফা হিসেবে আসবে, সেটা হালাল। একই রকমভাবে বন্ড এটা একটা সুদি ইনস্ট্রুমেন্ট, পক্ষান্তরে সুকুক এটা শরিয়া বেসড একটি ইনস্ট্রুমেন্ট, এর মাধ্যমে রিয়েল অ্যাসেট থেকে মুনাফা অর্জিত হয়। ডক্টর মোহাব্বত হোসেন, আপনার কাছে আরেকটা প্রশ্ন। সরকারি প্রকল্প বা অবকাঠামো উন্নয়নে সুকুকের সম্ভাবনা কতটুকু, আর হচ্ছে এতে দেশের যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাটা, এটা ক্ষেত্রে নতুন কোনো দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন কিনা? আপনারা জানেন যে সুকুকটা আমরা এখন প্র্যাকটিস করছি, সেটা তো গ্লোবালি প্র্যাকটিস হচ্ছে, বাংলাদেশে আমরা প্র্যাকটিস করছি। যেমন গভর্নমেন্ট সুকুকের কথা যদি বলা যায়, তো গভর্নমেন্টের এখন এই মুহূর্ত পর্যন্ত আমরা 24,000 কোটি টাকা কিন্তু রেজ করেছি সুকুকের মাধ্যমে। এই 24,000 কোটি টাকার মধ্যে মোস্ট অফ দ্য ফান্ড বিগত সময় আইডল পড়েছিল, যেটাকে আমরা
ইকোনমিতে কাজে লাগাতে পারি নাই। আমরা আমাদের দেশকে যদি আমাদের ইকোনমিকে যদি ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা জরুরি। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমার ইকোনমি বা আমার রাষ্ট্রের এই ক্যাপাসিটি নাই যে নিজস্ব সোর্স থেকে সেটা করতে পারবে, সেটাকে করতে গেলে আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। তা আমাদের দেশে যেটা ছিল যে ইসলামিক ব্যাংকগুলো তাদের ডিপোজিটের একটা বড় অংশ এসএলআর হিসাবে মেনটেন করতে হয়, কিন্তু এই এসএলআরের যে ইনস্ট্রুমেন্টটা ছিল সেই ইনস্ট্রুমেন্ট কিন্তু গভর্নমেন্টের কোনো কাজে ব্যবহার করা যেত না। এক ব্যাংক সেখানে রাখতো, অন্য ব্যাংক সেখান থেকে ব্যবহার করতো, তার মানে রাষ্ট্রীয় কোনো কাজে সেটাকে ব্যবহার করা যেত না। কিন্তু এই সুকুকে একমাত্র ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে এই ফান্ডটাকে এখন কাজে লাগানো যাচ্ছে। তা 24,000 কোটি টাকা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ইউজ করতে পারছি সেটা কিন্তু সুকুকের মাধ্যমে সম্ভব হয়েছে। সুকুক যদি না আসতো তাহলে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতো না। যেমন আমরা এখন কিন্তু প্রান্তিক অঞ্চলে যে প্রাইমারি স্কুল বলি, রাস্তা বলি, এ ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু একমাত্র সুকুকের মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা যদি ভবিষ্যতে ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, যে কোনো ডাইমেনশনে যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমার রাষ্ট্রে তো ফান্ড লাগবে। তা আমার রাষ্ট্রের তো এরকম কোনো ন্যাচারাল রিসোর্স না যেখান থেকে আমি ইজিলি ফান্ডটা পেয়ে যাবো। আমাদেরকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে, এই ম্যাস পিপুলকে কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে। এই বিশাল জনগোষ্ঠী যদি আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করি তাহলে যেভাবে ইজিলি আমাদের ডেভেলপমেন্টগুলো সম্ভব, তাছাড়া সম্ভব না। আর এটা করার একটা বড় উপায় হচ্ছে আমার এই সুকুকের মাধ্যমে। সুতরাং আমার ইকোনমি ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফান্ড দরকার, আর ফান্ড রেজের একটা শরিয়াসম্মত উপায়, যেটা মুফতি সাহেব বললেন যে এটা একটা শরিয়াসম্মত, এবং সেই শরিয়াসম্মত শুধুমাত্র এক আঙ্গিকে না, 360 ডিগ্রি আঙ্গেলে কিন্তু আমাদের শরিয়া কমপ্লায়েন্ট করে এই ফান্ডগুলো নিয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেমন সম্ভব, অ্যাট দ্য সেম টাইম যারা ইনভেস্টর আছে তারাও বেনিফিট হতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ মুফতি ইলিয়াস হুসাইন। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সুকুককে শরিয়া নিশ্চিত করতে, সুকুকের মধ্যে শরিয়া নিশ্চিত করতে মৌলিকভাবে কি কি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার বলে মনে করেন? প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুকুক এটা সম্পূর্ণ শরিয়া বেসড একটা ইনস্ট্রুমেন্ট। আর স্বাভাবিকভাবেই আপনি কোনো লেনদেনের মাঝে কিছু আরবি শব্দ ব্যবহার করলেন, এর মানে কখনো এটা শরীয়ত সম্মত হয়ে গেল না। অবশ্যই আপনাকে শরিয়া নীতিমালা প্রপারলি এটার মধ্যে প্রয়োগ করতে হবে, অন্যথায় এটাকে কখনোই শরীয়ত সম্মত বলার অবকাশ নেই। আর স্বাভাবিকভাবেই এটা তারাই নিশ্চিত করতে পারবে যারা শরিয়া স্কলার। সুতরাং আমরা মনে করি যে সুকুককে যদি শরিয়া সম্মত করতে হয় তাহলে আমাদেরকে একটি শক্তিশালী শরিয়া সুপারভাইজারি বোর্ড গঠন করতে হবে। দ্বিতীয়ত, সুকুকের ক্ষেত্রে যে আন্ডারলাইন শরিয়া কন্ট্রাক্টটা থাকবে সেটা সুকুক প্রসপেক্টাসে উল্লেখ থাকে। তো সেই শরিয়া কন্ট্রাক্টের যেই নীতিমালাগুলো আছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণরূপে প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি মুজারাবা বা মুশারাকা সুকুক ইস্যু করেন তাহলে মুশারাকাটা লাভ লস বা প্রফিট লস শেয়ারিং বেসিসে হতে হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা থাকতে হবে এখানে। আপনি যদি ইজারা সুকুক যদি ইস্যু করেন তাহলে ইজারা যে নীতিমালা আছে ফিকহি ইসলামীতে সেগুলোকে প্রপারলি আপনাকে সুকুক মধ্যে প্রয়োগ করতে হবে। যদি আমরা এগুলোকে প্রয়োগ করতে না পারি আর কিছু শব্দ আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা কখনোই শরীয়ত সম্মত বলা যাবে না। আর থার্ড যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হলো সুকুক এবং সুদের মাঝে বা সুদি বন্ডের মাঝে মৌলিক একটা পার্থক্য হলো যে সুদি বন্ডের ক্ষেত্রে আপনি একটা ঋণ দিচ্ছেন, সুতরাং এটার রিটার্ন আপনার পক্ষ থেকে পাওয়া নিশ্চিত এবং আপনি মূল টাকাটাও আপনি নিশ্চিতভাবে ফেরত পাচ্ছেন, যেহেতু এটা ঋণ। পক্ষান্তরে সুকুকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন, আপনি সেখানে ইনভেস্ট করছেন। সুতরাং এখানে যে পক্ষের কাছে আপনি ইনভেস্ট করছেন, মানে যারা সুকুক ইস্যুয়ার, তারা কিন্তু সরাসরি আপনার মূলধনের গ্যারান্টি দিতে পারবে না। হ্যাঁ, যদি তৃতীয় কোনো পক্ষ মূলধনের গ্যারান্টি দেয় তাহলেও সেক্ষেত্রে শরিয়া স্কলারগণ শর্ত দিয়েছেন যে ওই তৃতীয় পক্ষের সাথে যে ইস্যুয়ার তাদের সরাসরি কোনো কানেকশন না থাকতে হবে। যদি তৃতীয় পক্ষ এটার গ্যারান্টি দেয় এবং মূলধন বা ক্যাপিটাল এটা ফেরত দেওয়ার কথা বলে তাহলে সেটা শরীয়ত সম্মত হতে পারে। ডক্টর মোহাব্বত হুসাইন, আপনার কাছে জানতে চাই, সুকুকের বিনিয়োগের পূর্বে সুকুকের মধ্যে আমাদের কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করেন? আবার আরেকটা বিষয় আছে যে সুকুকে বিনিয়োগের পদ্ধতিটা কি হবে? সাধারণ মানুষের ক্ষেত্রে এই বিনিয়োগের ক্ষেত্রে মানুষ কি দিকটা লক্ষ্য রাখবে এবং মধ্যবিত্ত কিভাবে সুকুকের মাধ্যমে লাভবান হতে পারবে? আমরা যখন ইনভেস্টমেন্টের কথা বলছি তখন স্বাভাবিকভাবেই আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট ইস্যু হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিস্ক আন্ডারলাইং ইনভেস্টমেন্টে কী আছে সেটাকে কনসিডার রাখতে হবে। সেকেন্ড হচ্ছে রিটার্ন। রিটার্নের মধ্যে যদি আমাদের ট্রেড অফ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা সাকসেসফুল হবে না। থার্ড হচ্ছে যেহেতু আমরা শরিয়া কমপ্লায়েন্ট একটা ইনস্ট্রুমেন্টের কথা বলছি, সেখানে ট্রু সেন্সে শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কি না সেটা দেখে শুনেই করা উচিত। যেটা মুফতি সাহেব বললেন যে আমাদের সুকুকটা হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট, কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট শুধু আরবি নাম দিয়ে দিলাম
এটা কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট হয়ে গেল না, ট্রু সেন্স এটা শরিয়া কমপ্লায়েন্ট কিনা সেটাও দেখতে হবে। তাহলে ইনভেস্টরদের 3টা দায়িত্ব। একটা হচ্ছে যে এখানে আন্ডারলাইং রিস্ক কী আছে ওটা এরকম অ্যানালাইজ করা উচিত। সেকেন্ড হচ্ছে রিটার্নটা কেমন পাওয়া যাচ্ছে সেটা কনসিডার করা উচিত, এবং রিস্ক রিটার্নের মধ্যে একটা ট্রেড অফ থাকা উচিত। থার্ড ওয়ানটা হচ্ছে যে শরিয়া কমপ্লায়েন্ট যেটা বলা হচ্ছে সেখানে তার লেভেল থেকে যতটুকু সম্ভব সেটা উনি চেক করে নেবেন এটা শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যখন আমরা বলি রিস্কের কথা বলছি তখন আমরা যখন কর্পোরেট এবং গভর্নমেন্ট সুকুকের কথা বলছি তখন স্বাভাবিকভাবে গভর্নমেন্ট সুকুকের ক্ষেত্রে রিস্কটা কম থাকবে, কর্পোরেট সুকুকের ক্ষেত্রে রিস্কটা বেশি থাকবে। তাহলে আমরা একটা পেলাম যে আমাদের রিস্ক কমের ক্ষেত্রে গভর্নমেন্ট সুকুককে কনসিডার করতে পারি। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে রিটার্ন। এটা স্বাভাবিকভাবেই বলা হয় যে যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্ন বেশি। যদি কর্পোরেট সুকুকের রিস্ক বেশি থাকবে সেখানে রিটার্নটা বেশি থাকার কথা, আদারওয়াইজ ট্রেড অফটা হবে না, সুতরাং সেখানে রিটার্নটা বেশি থাকবে। কিন্তু এগেন আমাকে দেখতে হবে ট্রেড অফটা, যে আমি রিস্ক কতটুকু নিচ্ছি আর রিটার্ন যে বাড়তিটা পাচ্ছি সেটা ট্রেড অফ হচ্ছে কিনা। সেটা যদি ট্রেড অফ না হয় তাহলে আমার রিস্কি ভেঞ্চারে যাওয়াটা ঠিক হবে না। দেন এখন যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি যে বা মধ্যবিত্তরা কীভাবে এটা ইনভেস্টমেন্ট করতে পারবে, আপনারা জানেন যে আমাদের যেই গভর্নমেন্ট সুকুক সেখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালদের ইনভেস্টমেন্টের একটা সুযোগ রাখা হয়েছে, এবং যেখানে আগে যতটুকু ইনভেস্টমেন্ট অপরচুনিটি ছিল এখন কিন্তু সেই কোটাটা কিন্তু বাড়ানো হয়েছে, এবং ইন্ডিভিজুয়ালদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আগ্রহী করে তুলতে হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের যে সুকুকগুলো অলরেডি এসছে এর মানে এই না এটাই একমাত্র ইনস্ট্রুমেন্ট, এইভাবেই শুধুমাত্র হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের কিন্তু এই সুকুকটা যেটা হতে হবে সেটা হলো বিভিন্ন গ্রুপ অফ ইনভেস্টরদের যে নিড আছে সেটাকে কনসিডারেশন নিয়ে সুকুকগুলো স্ট্রাকচারিং হতে হবে, এবং যারা ইনভেস্টর আছেন ওনাকে দেখতে হবে ওনার জন্য সুইটেবল যেই স্ট্রাকচারটা সেটা থেকে ওনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। একটা ব্যাংকের জন্য যেটা সুইটেবল একটা ইন্ডিভিজুয়ালের জন্য সেটা সুইটেবল নাও হতে পারে, আমার জন্য যেটা সুইটেবল সেটা আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। আপনি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করছেন, কী পারপাসে ইনভেস্টমেন্ট করছেন এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে। দ্য সেম টাইম আপনাকে ইনভেস্টমেন্টের সময় দেখতে হবে এখানে বাড়তি কী কী ফিচার অ্যাড করা হয়েছে যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট কি না, কারণ সুকুকে স্ট্রাকচারিং করার সময় বিভিন্ন সুকুকে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করা হয়। আপনাকে দেখতে হবে যে কোন ফিচারটা আপনার জন্য সুইটেবল, আপনাকে সেখানে জেনে বুঝে যাওয়া উচিত। আর যে কোনো ইনভেস্টমেন্ট যদি আমরা জেনে বুঝে না যাই তাহলে এখানে আসলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর জন্য আমি ইনভেস্টরদের বলবো যে একটু অ্যাওয়ার হয়ে এবং রিস্ক এবং রিটার্নের সাথে ট্রেড অফ করে মানুষের শুধুমাত্র কথার উপর বিশ্বাস না করে মিনিমাম ইনফরমেশানটুকু নিয়ে যদি আমরা ইনভেস্টমেন্টগুলো করি তাহলে হয়তো হতাশাগ্রস্ত হতে হবে না, বরং আমরা সাকসেসফুলি সেখান থেকে রিটার্ন নিয়ে আসতে পারবো। মুফতি ইলিয়াস হুসাইন, আপনার কাছে জানতে চাই শরিয়ার দৃষ্টিতে সুকুকের স্ট্রাকচারটা কেমন হওয়া চাই, আপনি কি মনে করেন? সুকুকের যে স্ট্রাকচার এটা আসলে বর্তমান সময়ের যারা মুসলিম স্কলার এবং যারা ইসলামী অর্থনীতিবিদ, পাশাপাশি যারা মুসলিম ফাইন্যান্সিয়াল এক্সপার্টস, তাদের ক্রিয়েটিভ মাইন্ডের একটা বহিঃপ্রকাশ হলো সুকুক। সুতরাং এটার স্ট্রাকচারটা এত সহজ না, একটু জটিলতা আছে, এখানে অনেকগুলো পক্ষ জড়িত থাকে। আবার সুকুকের অনেকগুলো প্রকার আছে, পার্টনারশিপ বেসড সুকুক আছে যেমন মুজারাবা সুকুক, মুশারাকা সুকুক, ইজারা বেসড লিজ বেসড সুকুক আছে, বাই সেলিং বেসড সুকুক আছে। তো প্রত্যেকটার স্ট্রাকচার অনেক ভিন্ন। তো আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটটা চিন্তা করি যে আমাদের দেশে যেই সুকুকটা বর্তমানে সরকারিভাবে ইস্যু হচ্ছে যেটাকে আমরা সভেরিন সুকুক বলি, তো এই সভেরিন সুকুকের ক্ষেত্রে বর্তমানে যে স্ট্রাকচারটা ফলো করা হচ্ছে সেটাকে আমি সংক্ষেপে সহজ একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমাদের দেশের সরকার তিনি পদ্মা সেতুর মতো আরেকটি ব্রিজ তৈরি করতে চান, তো এর জন্য 10,000 কোটি টাকার ফান্ড তাকে রেইজ করতে হবে। তো এই ফান্ডটা রেইজ করার জন্য যদি তিনি শরিয়াসম্মত উপায়ে ফান্ডটা রেইজ করতে চান এবং তিনি চান যে ইসলামী ব্যাংকগুলো যেন ওই ফান্ডের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তো সেক্ষেত্রে তিনি 10,000 কোটি টাকার সুকুক ইস্যু করবেন। তো প্রথমেই তার যে কাজটা হবে সেটা হলো আলাদা একটি এন্টিটি তাকে তৈরি করতে হবে, যে এন্টিটিকে বলা হয় এসপিভি বা স্পেশাল পারপাস ভেহিকল। তো এই এসপিভির কাজ হবে সরকারের পক্ষ থেকে প্রথমে সুকুক ইস্যু করা। তো এই সুকুক যখন ইস্যু করা হবে, যারা সুকুকটা কিনবে বিডের মাধ্যমে, তো তারা মূলত টাকা ইনভেস্ট করছে। তো সেই টাকা দিয়ে সুকুকের হোল্ডারদের পক্ষ থেকে এসপিভি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এই টাকাটা দিবে একটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যেটার উদ্দেশ্যে টাকাটা রেজ করা হচ্ছে সেটা তৈরি করার জন্য। যেমন ব্রিজ আমাদের উদাহরণের মধ্যে, তো ব্রিজটা তৈরি করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ফান্ডটা প্রদান করা হবে। তো এটা হবে ইস্তিসনা বেসড। ইস্তিসনা অর্থ কোনো কিছু তৈরি করার জন্য কারোর সাথে চুক্তি করা। তো ইস্তিসনা কন্ট্রাক্টের মাধ্যমে আমরা এই সুকুকটাকে প্রথমে কার্যকর করলাম। এরপর যখন দীর্ঘ মেয়াদ শেষে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেল, ব্রিজটা তৈরি হয়ে গেল, এরপর ধাপ হবে ইজারা। এই ব্রিজটাকে এবার এসপিভি
সরকারের কাছে ইজারা প্রদান করবে। ইজারা মানে লিজ, ভাড়া প্রদান করা। তো সরকার এবার এইটার ভাড়া পরিশোধ করবে একটা মেয়াদের ভিত্তিতে। তো এই ভাড়াটাই হবে বা এই রেন্টটাই হবে মৌলিকভাবে সুকুক হোল্ডারদের মুনাফা। তো এই সুকুক হোল্ডারদের মুনাফা এটা এসপিভির কাছে জমা হবে, এসপিভি সেটা আবার সুকুক হোল্ডারদের কাছে পিরিয়ড বেসিসে তাদেরকে প্রদান করবে। এরপর মেয়াদ শেষে সুকুকের একটা মেয়াদ থাকবে, 7 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। যেমন গত যে সুকুকটা ইস্যু হলো 2025-এর 19শে মে, ষষ্ঠ সুকুক, এই ষষ্ঠ সুকুকের মেয়াদ ছিল 7 বছর। তো এই ধরনের 7 বছর পরে কি হবে? প্রথমে তো আমরা 20টা সরকারের কাছে ইজারা বা লিজ দিয়ে দিলাম। তৃতীয় ধাপে যখন মেয়াদ শেষ হবে তখন সরকারের কাছে এই জিনিসটা আবার বিক্রি করা হবে, তখন হবে বাই সেলিং কন্ট্রাক্ট। তো বিক্রির যেই অর্থটা সরকার থেকে আসবে সেই অর্থটা মূলত সুকুক হোল্ডারদের যেই ক্যাপিটাল ছিল, প্রিন্সিপাল ক্যাপিটাল, সেই ক্যাপিটালগুলো ফেরত দেওয়ার কাজে ব্যবহৃত হবে। তো মৌলিকভাবে আমাদের দেশের সরকার যে এখন যে সুকুক ইস্যু করছে এটা হলো একটা হাইব্রিড সুকুক। এখানে অনেকগুলো কন্ট্রাক্ট আছে। প্রথমত ইস্তিসনা কন্ট্রাক্ট হয়, এরপর ইজারা কন্ট্রাক্ট হয়, এরপর আবার বাই সেলিং কন্ট্রাক্ট দিয়ে যায়। আবার কখনো কখনো সুকুকটা আরও ভিন্ন পদ্ধতিতেও ইস্যু করা হয়। কখনো এমনও হয় যে সরকারের আগে থেকেই অ্যাসেট আছে, তো সেই অ্যাসেটটাই প্রথমে এসপিভির কাছে বিক্রি করে, তারপর এসপিভি সেগুলো আবার ফান্ড রেইজের মাধ্যমে ওই সুকুক হোল্ডারদের কাছে বিক্রি করে। এভাবে সুকুক হোল্ডাররা সেই অ্যাসেটটার মালিক হয়। এরপর সেই অ্যাসেটটাকে আবার সরকারের কাছে ইজারা বা লিজ দেওয়া হয়, তবে সেখান থেকে যে মুনাফা আসে সেটা সুকুক হোল্ডাররা গ্রহণ করে। এভাবে সুকুকের স্ট্রাকচার এটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। আমাদেরকে মৌলিকভাবে যারা সুকুকের শরিয়া অ্যাডভাইজারি বোর্ড আছে বা সুপারভাইজারি বোর্ড আছে তাদের উপর আস্থা রাখতে হবে যে তারা যেভাবে শরিয়াকে ডিফাইন করে শরিয়াকে মেনে স্ট্রাকচারটা তৈরি করছে সেটার প্রতি আমাদের আস্থা রেখে তাদের কথাগুলো শুনতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনাদেরকেও শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।